কে অধ্যাদেশ জারির এখতিয়ার দেওয়া হয়েছে। জরুরি বিষয়ে তিনি জারি করতে পারবেন যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। শর্ত আছে, সংবিধানে যেটা নাই, অর্থাৎ সংবিধানের ভিতরে যেটা নাই বা যেটা জারি করলে সংবিধানের বিধিবিধান রহিত হয়ে যাবে, এটা তিনি করতে পারবেন না। তাহলে গণভোটের বিধান তো সংবিধানে নাই, রাষ্ট্রপতির তো ওখানেই স্টপ। কথিত জুলাই সনদ বা সংস্কার, এটা সংবিধানে নাই। এ জাতীয় অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 93-তে, সেই অনুচ্ছেদেই বাড়িত। এখন কেন তিনি করলেন? তাকে দিয়ে জোর করানো হয়েছে। আমরা এবার আসি, রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়। সংবিধানের 48 অনুচ্ছেদের 3 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা বলা আছে, তিনি কেবলমাত্র এক্সক্লুসিভলি মানে নিরঙ্কুশভাবে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন। 48-3 উপনুচ্ছেদ। আর যা কিছু করতে হবে তা করতে হবে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে। তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশের ভিতরে ছিলেন কিছু সময়, দেশের বাইরে ছিলেন। তার পরামর্শে কি এই অধ্যাদেশ জারি হয়েছে? না, হয়নি। তাই যদি না হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির যে এখতিয়ার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ, এর বাইরের যে অধ্যাদেশ হয়েছে সেগুলো সংবিধানের বিধিবিধান লঙ্ঘন করে করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে অবৈধভাবে করা হয়েছে। এর ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে, আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সাজানো একটা মোকারি যে ট্রায়াল প্রক্রিয়া, সেটাতে যাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সোচ্চার ছিল, বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল, তাদেরকে সাজা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য যে একটা সিস্টেমেটিক প্রিপ্ল্যান বিচার ব্যবস্থা, সেটার জন্য 4 বার অধ্যাদেশ জারি করানো হয়েছে, যেটা ছিল সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ফলে আইনের ভাষা আছে ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যে বিষয়গুলি শুরুতেই অবৈধ, তার ধারাবাহিকতায় সবগুলো অবৈধ হয়ে যায়। ফলে যে অধ্যাদেশ জারি করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে সাজা দেওয়ানো হয়েছে, তার বিগিনিং ছিল অবৈধ, তার ধারাবাহিকতায় যা কিছু হয়েছে সেগুলো অবৈধ। তৃতীয় হচ্ছে, 2024 সালের অগস্টে আন্দোলনের নামে সহিংসতা, বর্বরতা, নারকীয়তা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, পুলিশ হত্যা, এই সমস্ত অপরাধীদের রক্ষা করার জন্য যে ইন্ডেমনিটি দেওয়ার প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে, সেটাও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা করার সুযোগ নাই। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধ ক্ষমতা দখলদাররা যা কিছু করেছিল সবকিছুকে বৈধতা দেওয়ার জন্য 1979 সালের পার্লামেন্টের 9 এপ্রিল আইন পাশ করেছিল, যেটাকে বলা হয় সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি ইউজার বার ছিলেন, অবৈধ ক্ষমতা দখলদার, তিনিও 7ম সংশোধনী করে চেষ্টা করেছিলেন বৈধতা দিতে। এই 2টি সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং অবৈধ ক্ষমতা দখলদারদের, কৃতকর্মকারীদেরকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী, তস্কর, নানাভাবে অভিহিত করা হয়েছে। আর একটা খুনিদের রক্ষা করার জন্য একটা আইন হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা, তাদের রক্ষা করার জন্য একটা ইন্ডেমনিটি করা হয়েছিল। সেই দায় মুক্তিও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে এই যে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল, সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করা, ক্ষমতা দখলের জন্য নানা রকম রাষ্ট্রদ্রোহী সহ খুন খারাপি, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার কাজ করা, এই সকল বিষয়কে বৈধতা দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোনোভাবে এটা করা সম্ভব হবে না। কেউ কেউ বলছেন তাহলে 133টি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করছেন, এর পরিণাম কি হবে? একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেগুলি ঘটে গেছে সেটাকে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে কন্ডোন করা যেতে পারে, ক্ষমা করা যেতে পারে, মাফ করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। কিন্তু যেগুলো চলমান রয়েছে সেগুলোকে কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে পার্লামেন্টে আসন্ন অধিবেশনে গ্রহণ করার সুযোগ নাই। আমি মনে করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন রুলস অফ ল এস্টাবলিশ করবেন, আইন অনুযায়ী সবকিছু হবে। আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান বলেছেন সবকিছুই হবে আইন অনুযায়ী। সরকারের আরেকজন প্রভাবশালী মন্ত্রী ল ব্যাকগ্রাউন্ডের জনাব সালাউদ্দিন বলছেন সবকিছু আইন অনুযায়ী হবে।
আমরা আশা করব আসন্ন সংসদ অধিবেশনে অবৈধ প্রক্রিয়ায় জারিকৃত অবৈধ অধ্যাদেশগুলিকে কোনোভাবেই বিবেচনা গ্রহণ করার সুযোগ থাকবে না এবং করবেন না। যদি করেন তার পরিণতি কিন্তু পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী এবং অপারেশন ক্লিন হার্টের খুনের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে বিধিবিধান, এই তিনটির পরিণতি যা হয়েছিল টুডে অর টুমরো একই জিনিস হবে। আমার যে কন্টেন্টসগুলো বিভিন্ন সময় বলেছি তার প্রতিফলন আজ দেখলাম। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রিট আবেদনকারীদের পক্ষে প্রেস ব্রিফিং করে একই কথাগুলো বলেছেন যে আমাদের রিটে এই বিষয়গুলো উত্থাপন করেছি এবং আদালত সেগুলো বিবেচনায় গ্রহণ করে দেখেছে যেখানে সাংবিধানিক গুরুত্বপূর্ণ আইনের বিষয় সম্পৃক্ত আছে। সে কারণে সরকার এবং অন্যান্যদেরকে এই বিষয়ে কারণ দর্শাবার জন্য নির্দেশ দিয়েছেন। কোর্টের পরিভাষায় বলা হয় রুল নিশি জারি করেছেন। কোনোদিন আইন অঙ্গনের সঙ্গে জড়িত না আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখলদারদের সঙ্গী হয়ে এই সকল অপকর্ম করেছেন। যদিও একসময় তিনি গণ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর বর্তমানে তার স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ সেই যুদ্ধ অপরাধী পক্ষের পক্ষে। তিনি অনেক অন্যায় করেছেন। বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের রুলস অফ ল এবং কনস্টিটিউশনাল কন্টিনিউশনকে ধ্বংস করার জন্য যে কুশীলবরা, ইউনুসের পরে দ্বিতীয় ব্যক্তি তিনি এই আসিফ নজরুল, যদিও তার মূল নামটা মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আশা করব এই অবৈধ প্রক্রিয়ায় যা কিছু হয়েছে কোনোভাবে এটাকে যেন অ্যাপ্রুভ করা না হয়। সুপ্রিম কোর্টও কিন্তু আইনের ঊর্ধ্বে না, কাজে সুপ্রিম কোর্ট নিজেও আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আমি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমার প্রায় 40 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, কোনো মাপেই কথিত জুলাই সংস্কার, কথিত জুলাই সনদ, কথিত গণভোট এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ন্ড কনস্টিটিউশন। অবৈধ ক্ষমতা দখলদার ইউনুসও এবং তার পারিষদবর্গ যে শপথ নিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা এই সংবিধানকে প্রোটেক্ট, প্রিজার্ভ এবং ডিফেন্ড করব। সংবিধানকে সংরক্ষণ করবেন, সংবিধানকে। সেখানে তিনি কোর্ট থেকে তো আবার 4টি রুলও দেয়া হলো, সেগুলোর মানেটা কি তাহলে? না, আপনি জানেন যে রিট পিটিশন হয় যখন, তখন কেউ কোনো কিছু চ্যালেঞ্জ করে। তা রিট পিটিশন যেটা মিডিয়ায় দেখেছি সেটা হলো আপনার এই যে আদেশের ভিতরে যে গণভোটের বিধান, এটাকে চ্যালেঞ্জ করেছেন ওনারা। এই আদেশটা অবৈধ বলেছেন এবং এই গণভোটের বিধানটাকেও চ্যালেঞ্জ করেছেন, যেটা তো সংবিধানে নাই। এটা তো আগেও আমরা বলেছি যে আসলে তো সংবিধানে নাই। এটা চ্যালেঞ্জ না করলেও এটার কোনো বৈধতা থাকতো না। কারণ আপনি জানেন যে শপথের সময় এটা বিএনপি ক্লিয়ার করে দিয়েছে। ওনারা কিন্তু ওই আদেশের মধ্যে যা যা আছে সেইটার ব্যাপারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আইনের বাইরে আমরা কোনো কিছু করব না। যার ফলে ওনারা কিন্তু সংবিধান সংশোধন পরিষদ যেটা, ওটার শপথ নেননি তারা। কাজে ওখানে ওইটা অকার্যকর হয়ে গেছে। তারপরে যেহেতু আদালতে গিয়েছে, কাজে আদালতে যখন একটা আবেদন যায়, আদালতকে একটা সিদ্ধান্ত দিতে হয় এবং যে কোনো মামলায় ফাইল করার পরে প্রথম একটা রুল জারি করে তারপরে এইটার উপরে চূড়ান্ত শুনানি হয়। অর্থাৎ যেহেতু আদালতে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, আর যেহেতু আদালত এটা দেখেছেন যে এটা তো বৈধতা নাই, বৈধভাবে করা হয় নাই এবং সংবিধানে এই ক্ষমতা নাই, সুতরাং স্বাভাবিকভাবেই তো আদালত এটা রুল জারি করবেন এবং সেটাই স্বাভাবিকভাবে হয়েছে। জি। কিন্তু আমি শিশির মনিরেরও বক্তব্যটি শুনছিলাম। সেখানে তিনি বলছিলেন যে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তারা যে সংবিধান সংস্কার পরিষদ এটা তারা করতে চায় না বা পরবর্তীতে সংসদে গিয়ে আলাপ আলোচনা করতে চায়। জিনিসটা এত আইনি প্যাচ ফাঁক-ফোকর এটার মধ্যে যদি একটু সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে বলতেন যাতে সব মানুষ বুঝতে পারে যে এটারে ঘাপলাটি কোন জায়গাটা, বিএনপি কেন এভয়েড করতে চাচ্ছে আর জামাত এনসিপি ওয়ালারা কেন এটাকে জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে? না, আপনি যে মতামতের কথা বললেন সেখানে আপনাকে ধরে নিতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের যে সমস্ত আইনজীবীরা রাজনীতি করেন, তারা কিন্তু রাজনৈতিক প্রভাবের বাইরে নিরপেক্ষভাবে কোনো কথা বলেন না। অতএব আপনাকে রাজনৈতিক নেতাদের বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য হিসাবে বিবেচনা করতে হবে। তারা যা খুশি তাই বলতে পারে। কিন্তু আপনি নিরপেক্ষ স্বাধীন মালিককে জিজ্ঞেস করেন, অন্যান্য যারা নিরপেক্ষ আইনজীবী আছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না,
আমি তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। আমি যদি সম্পৃক্ত থাকতাম তখন আমি আইনজীবী হিসাবে আমার দলের প্রয়োজনে আমি একটা ব্যাখ্যা বের করে দিতাম। কিন্তু সেখানে যারা আইনজীবী আছেন যে দলের, অর্থাৎ তাদের পারপাজে তারা বক্তব্য বলবে। কিন্তু এটি অত গুরুত্ব দেওয়ার কোনো বিষয় না, বা আপনারাও মিডিয়াও কেন গুরুত্ব দিচ্ছেন আমি বলতে পারবো না। কারণ এই সমস্ত বিষয় সবসময় আপনি দেখবেন আপনাদের দায়িত্ব হলো যারা এই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত না, কারণ দলীয় রাজনীতিরা তারা দলের বাইরে কোনো কথা বলতে পারেন না, দলের পারপাস সার্ভ করেন, কারণ তাদের ভবিষ্যতে পথ আছে এবং সিঁড়ি আছে, এক এক ধাপ করে তারা উঠে উঠে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারবেন। কাজেই যাদের এই সিঁড়ির কোনো চিন্তা নাই তারাই শুধু স্বাধীনভাবে মতামত দিতে পারে। এই জন্য সেই মতামতগুলোই আপনারা প্রকাশ করলে জনগণ উপকৃত হবে যে আসলে জুলাই সনদের এই যে আদেশ, এই আদেশটার কোনো আইনগত ভিত্তি নাই। তবে জুলাই সনদ নিয়ে কিন্তু একটা আলোচনা আছে। সেখানে কিন্তু জুলাই সনদে বিশেষ করে বিএনপি সহ সব দল যেগুলো ঐক্যমত পোষণ করেছেন সেগুলো কিন্তু অনেক ভালো জিনিস আছে ওর মধ্যে। সেগুলা প্রয়োজন অনুসারে যেগুলো সংবিধান সংশোধন করা দরকার সেগুলো সংবিধান সংশোধনের আগে দেখতে পারবেন না, দেখার সুযোগ নাই, এবং সেটা বিএনপি স্পষ্ট করেছে। আর সংবিধান সংশোধন ছাড়া যে আলোচনা তাদের মধ্যে ঐক্যমত হয়েছে সেটা কিন্তু কার্যকরী শুরু হয়ে গেছে। ধরেন এই যে স্পিকার নির্বাচন হবে, পার্লামেন্টের সংসদ বলবে, এখন একজন ডেপুটি স্পিকার, তো ওনারা ঐক্যমত পোষণ করেছিলেন যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। তা দেখেন এটা কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন নাই, কারণ এটা সংবিধানের সাবজেক্ট না, এটা হলো সংসদের সাবজেক্ট। অর্থাৎ সংসদে মেজরিটি যারা আছে তারা প্রস্তাব করেছেন জামাতে ইসলামকে আপনি ডেপুটি স্পিকারের নাম দেন, এবং তারা মেজরিটি ভোটে ওটা পাশ করে দিবে, হয়ে গেল। তাদের ঐক্যমত অনুসারে জুলাই সনদের যে চাপ বিষয়টা ছিল তারা তো তারা তো যাচ্ছে। কিন্তু তারা তো এটিকে এনসিপির আসিফ মাহমুদ আজকে বলছিল যে বিএনপি তাদেরকে ডেপুটি স্পিকার পদ দিয়ে তারা তাদেরকে ললিপপ দিচ্ছে, ললিপপ দেখাচ্ছে। ওইটিও আপনার, তিনিও তো একজন রাজনৈতিক নেতা, তাই না? কাজে রাজনৈতিক নেতাদের বক্তব্যের ব্যাপারে আমি কমেন্ট করব না, কারণ ওনাদের বক্তব্য ওনাদের রাজনীতির জন্য যেটা সুবিধা হয় সেইটা করেন। তবে আপনার বিএনপি যেটা কাজটা করেছে সেটা হলো বিএনপি তার যে শপথ না নিয়ে তারা সাংবিধানিক কাজটাকে তারা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, বুঝতে পেরেছেন, এবং এই যে তারা ললিপপ বলতে পারে, কিন্তু ঐক্যমতে তো হয়েছিল যে আপনার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে, তার সংসদ শুরু হলো, সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তাহলে তো এদিনই তো তাদেরকে বলতে হবে যে ডেপুটি স্পিকার আমি বিরোধী দল দিয়ে দেব। আর উনি যদি না দিয়ে বিএনপি থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করে তাহলে তো তারা বলতে আরো সুবিধা হবে তাদের, যে না বিএনপি তো আর ওই ঐক্যমতে যা হয়েছিল সেগুলোর মধ্যে তারা আর নাই। কিন্তু সেটা তো, সেই সুযোগটাও তো বিএনপি দিবে না। এই জন্য দেখবেন যেগুলো সংবিধান সংশোধন ছাড়া সংসদে করা যায়, ঐক্যমতে হয়েছে, সেগুলো বিএনপি প্রস্তাব দিবে, করবে। এখন তারা যদি না করতে চায় সেটা আবার আরেকটা রাজনীতি, সেই রাজনীতির মারপ্যাচের মধ্যে কি হবে না হবে সেটা তো আমাদের পক্ষে কমেন্ট করা সম্ভব না। তো এই রিটের ভবিষ্যৎটি কি আমি আপনার কাছে জানবো, তার আগে চঞ্চল কুমার বিশ্বাস তিনি একটি মানে গণভোটে সরকার যে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন সেটির বিরুদ্ধে একটি রিট দায়ের করেছিলেন। চঞ্চল কুমার বিশ্বাস, আপনার কাছে জানতে চাই যে সেই রিটের কি হলো, আপনার রিটের কি হলো? আপনার কথা শুনতে পাই না চঞ্চল কুমার। ধন্যবাদ আপনাকে। জি, যেটা বলছিল মঞ্জুল মোর্শেদ স্যার, আমি একটু বলতে চাই যে গণভোটের ব্যাপারে আমরা যখন একটা রিট করি, আমাদের রিটের সাবজেক্ট ম্যাটার ছিল রিট, এই যে গণভোটটা, এটা সরকার গণভোটের প্রচারণা চালাবার কোনো সুযোগ নাই, এবং সেই কারণে আমরা গণভোটের প্রচারণা এবং যারা প্রচারণার সাথে জড়িত তাদের ব্যাপারে শাস্তির জন্য আমরা এই রিটটা ফাইল করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো তখন আজকে যারা এই গণভোটের বিপক্ষে অবস্থান করতেছেন তারাও সবাই সেই দিন এই গণভোট বৈধ এবং এটা হতে পারে এই ব্যাপারে সবার বক্তব্য ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই গণভোট এবং এই পার্লামেন্ট নির্বাচন দুইটা ভিন্ন জিনিস। আজকে যারা গণভোটকে নিয়ে মামলা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে গণভোটটা হচ্ছে একটা অধ্যাদেশের মাধ্যমে, এটার কোনো পার্লামেন্টের বা এটা কোনো আমাদের সংবিধানে এটার কোনো ভিত্তি নাই। সো গণভোটটার আসলে আইনগত কোনো ভিত্তি নেই। আর আমাদের যে জাতীয় নির্বাচন এটা আমাদের প্রচলিত আইন আরপি অনুযায়ী হয়েছে, এবং এই গণভোট এবং
ওই জাতীয় নির্বাচন, এই দুইটার কারণে আমাদের যে বর্তমানে যে আওয়ামী লীগ বাদে বাকি যে দলগুলো আছে ৩৩টা দল, তারা গণভোট এবং জাতীয় নির্বাচন ব্যাপারে বিভিন্ন মতৈক্য আছে তাদের মধ্যে। তবে যে জিনিসটা সবচেয়ে উদ্বেগজনক সেটা হলো আজকে রিটে হওয়ার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি স্পষ্টভাবে বলছেন যে যেহেতু এই ব্যাপারটা সাবজুডিস, সুতরাং আমরা এটা পার্লামেন্টে তুলব না। তাহলে গণভোটটা কেন হলো? গণভোটের ভিত্তিটা কি? একটা অর্ডিন্যান্সটা রাষ্ট্রপতি দিছে কি দেয়নি এটা অন্য ব্যাপার। বাট যখন এই অর্ডিন্যান্সটা হলো, যখন পার্লামেন্ট ডিজলভ অবস্থায় অর্ডিন্যান্সটা হলো, আমাদের সংবিধানের নিয়ম হলো এটা প্রথম অধিবেশনে তুলতে হবে। যদি তোলা না হয় তাহলে 30 দিনের মধ্যে, প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা বাতিল হয়ে যাবে। তো আজকে যেটা নিয়ে একটা রিট হলো, একটা রুল হলো, এই রুলের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলতেছে এটা তারা পার্লামেন্টে তুলবে না যেহেতু সাবজুডিস। যদি তাই হয় তারপরে 12ই মার্চের পরে 12ই এপ্রিলে 1 মাস শেষ হবে, তারপরে এটা কি হবে? আলটিমেটলি এই রিটটা কি হবে? আলটিমেটলি রিটটা ইনফ্রাকশন হয়ে যাবে। কারণ যখন এই অধ্যাদেশটাই যখন পার্লামেন্ট যখন রেকটিফাই না করবে, তখন আলটিমেটলি কি হবে? গণভোটে ইনফ্রাকশন হয়ে যাবে। এই অধ্যাদেশটা ইনফ্রাকশন, গণভোট নাই, পিআর পদ্ধতি নাই, সংবিধান সংস্কার নাই, জুলাই সনদ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই সনদ এটা কখনোই বাংলাদেশ, আমাদের যে 1972 যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এর কখনো ওভারল্যাপিং হতে পারে না। এটা যারা করছেন তারা উদ্দেশ্যমূলকভাবে করছেন, এবং যারা এটা বিরোধিতা করছেন তারা অবশ্যই স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান মেনে তারা এই কথাগুলো বলছেন। জি। সো আমি যেটা বলবো, মনজুর মোর্শেদ স্যার যেটা বলছে যে একটা মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে থাকতে পারে। কেউ বিএনপির, কেউ এনসিপির, বা কেউ জামাতের প্রতিনিধি থাকতে পারে। তো প্রত্যেক প্রতিনিধির পক্ষ থেকে তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এগুলো নাকি বিচার করা হচ্ছে। জি, জি, সো জি, সো বুঝতে আমার পেরেছি। কাছে মনে হচ্ছে জি, যে যারা মঞ্জুর এই মোর্শেদ, আপনার কি মনে হয় যেটা চঞ্চল কুমার বিশ্বাস যেটি বললেন, সেই দিক থেকে যারা এই পুরো আহ, জুলাই সনদ, যারা যারা জুলাই সনদ প্রণয়ন করেছে, তারা প্রত্যেকেই কি শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হতে হবে? তাদেরকে মানে বিচারের মুখোমুখি হতে হবে, মানে অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন? জুলাই সনদ যখন বলেন তখন ওখানে দুটো ভাগ। একটা হলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তারা কতগুলো বিষয় ঐক্যমত হয়েছেন, এটাও কিন্তু জুলাই সনদ। কিন্তু এটি যখন আপনার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তখনই হলো বিতর্কটা সৃষ্টি হয়েছে। ওটি তারা করতে পারেন না, এবং এটি যদি না করতেন তাহলে জুলাই সনদ বলতে তাদের ঐক্যমতের মধ্যে যা যা আছে সেগুলো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা করবেন, তারা কমিটমেন্ট করেছেন, এবং ওর মধ্যে ওই যে ঐক্যমতের মধ্যে যে বিষয়গুলো এসছে তার মধ্যে অনেকগুলো জিনিসই এটা আমাদের দেশের জন্য ভালো, এবং আমি মনে করি যে এগুলো থাকা দরকার, সংবিধান সংশোধন করে এগুলো আসা দরকার। এক্সেপ্ট কিছু, যেমন আপনার এই জুলাই সনদের ঐক্যমত যারা হয়েছে তাদের অনেক ল্যাক অফ নলেজও ছিল, যেমন অনেকগুলো বিষয় হয়ে গেছে সেগুলোকে তারা বলছে এখানে কার্যকরী করবে। যেমন আপনার সুপ্রিম কোর্টের ফুল ডিভিশন বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবে না, এটা জাজমেন্ট হয়ে গেছে, কিন্তু ওনারা ওনাদের পলিসির মধ্যে লিখেছে এইটা নাকি ওনারা আবার করবেন, যদিও বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার উপজেলা আদালত এটা রায়ের মাধ্যমে ফেরত এসছে, সেটির ব্যাপারে আবার বলেছে ওই যারা ঐক্যমত কমিশন সেখানে বলছে এটা উপজেলা লেভেলে তারা আদালত করবেন। তো এইগুলো তো অপ্রাসঙ্গিক, যেটা সেটেল হয়ে গেছে সেটাকে ওনারা ওভাবে করতে পারবেন না, এটা হাইকোর্টের জাজমেন্টের মাধ্যমে হয়েছে। এর বাইরেও যেমন অনেক কিছু আছে, আর্টিকেল 7-এর কথা বলেছে, যে আর্টিকেল 7-এ যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ 7 ক, সেটির ব্যাপারে বলছে এটা বাতিল করবে, কিন্তু এটা বাতিল তো হাইকোর্টের রায় হয়ে গেছে, কাজে এইটাও একটা অপ্রাসঙ্গিক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে। তারপর বলছে তারা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবে, আরে তত্ত্বাবধায়ক সরকার তো রিভিউতে অলরেডি রিভাইভ হয়ে গেছে। কাজে এরকম অনেক কিছু তথ্য আছে যেগুলো আসলে তাদের যে পেপার ওয়ার্কস সেখানে অনেক লেসেস ছিল, যার ফলে অনেকগুলো সেটেল ম্যাটারকে ওখানে নিয়ে আসা হয়েছে, এবং এই কারণে ওই বিষয়গুলো নাম্বারটার সংখ্যাটা বেড়ে গেছে। কিন্তু এর বাইরে ধরেন 2 টার্মের বেশি পার্লামেন্টে
প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু মোটামুটি মানুষও চয়েস করেছে, যেটা ভালো। এবং আপনি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিবেন, কমিটিগুলো যেগুলো হবে সেগুলোর মধ্যে বিরোধী দল থেকে অনেকগুলো কমিটি দেওয়া হবে। এই বিষয়গুলো পার্লামেন্টের প্রসিজারে, ডেমোক্রেসিতে এই জিনিসগুলো চেক অ্যান্ড ব্যালেন্স হয়। কেন এক দলের কাছে সব থাকলে সেগুলোর মাধ্যমে তার দল ইচ্ছামতো অনেক কিছু করতে পারে। কাজে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সবার কাছে এই ক্ষমতাগুলো থাকলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হয়। কিন্তু এই ভালো জিনিসগুলো এখন একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে। কারণ আপনি যদি বলেন জুলাই সনদ, তার মানে ধরে নেওয়া হবে গেজেট। তো ওই গেজেট হইলে তো ওটার তো কোনো ভ্যালু নাই, ওটার তো মূল্য নাই। কিন্তু এই জন্য জুলাই সনদের যে ঐক্যমত হয়েছিল সবাই মিলে, সেই বিষয়টাই যদি আমরা আলাপ করি, সেটার ব্যাপারে আমি আশাবাদী। কারণ বিএনপি ওটা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে যে বিষয়গুলো সংবিধান সংশোধনের বাইরে কার্যকরী করার প্রশ্ন, সেটি আমরা করব। এবং সেটি তারা অলরেডি দেখিয়ে দিয়েছেন যে ডেপুটি স্পিকারের প্রস্তাব অলরেডি দিয়ে দিয়েছেন, তাই না? তো সেখানে বিতর্কের কিছু নাই। আর সবচেয়ে হলো যে আইনটা তৈরি হয়, এটা গেজেটটা তৈরি করা হলো, এটা যদি যখন তৈরি হলো তখনই যদি এটার ভয়েড এব ইস্যু হয়ে যায়, বাতিলযোগ্য হয়ে যায়, লিগ্যাল কোনো ফোর্স না থাকে, তাহলে ওইটি নিয়ে অত আলোচনা করার, রাজনীতিবিদরা আলোচনা করতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে ওইটা তত আলোচনা হয় না। হুম। এটা যদি আপনি চ্যালেঞ্জ নাও করতেন, এটা চ্যালেঞ্জ না করলেও এটা আলটিমেটলি ইনএফেক্টিভ হয়ে গেছে, কারণ বিএনপি তো শপথ নেননি, তাই না? তো সেক্ষেত্রে তো এমনিতে ইনএফেক্টিভ হয়ে গেছে। তবে হ্যাঁ, ওর মধ্যে আরো অনেক কিছু জটিল বিষয় আছে, সেই বিষয়গুলোর ব্যাপারে সিপি তারা হয়তো অগ্রগতি করেননি। কারণ ওখানে বলা ছিল যে আপনার যে কোনো ৬০ জন সদস্য কোরাম হবে, তারা বসতে পারবে, নট এজ এ সংসদ সদস্য, ওই আপনার পার্লামেন্ট যে কনস্টিটিউয়েন্ট মেম্বার হিসেবে যে নির্বাচিত হলো, সেই হিসাবে বসতে পারবে এবং মেজরিটি ভোটে তারা সংবিধান পাশ করতে পারবে। তা ৬০ জন যদি কোরাম হয়, তা মেজরিটি ভোট হয় ৩১ জন, অর্থাৎ ৩১ জনই তারা একটা সংবিধান করে ফেলতে পারবেন। এবং এই সংবিধান যেটা করবেন, সেই দিক নির্দেশনা কিন্তু তাদের ওই গেজেটে আছে। অর্থাৎ ওই দিক নির্দেশনাগুলো সবগুলোই হলো বাংলাদেশের বর্তমান প্রচলিত সংবিধানকে অকার্যকর করা। এবং সেইটার পিছনে সূত্রটা তো আজকে না, যখন বলা হয়েছিল সংবিধান নতুন লেখা হবে। কারণ আপনি জানেন ৫ই আগস্টের পরিবর্তনের পরে একটা জিনিস খুব সামনে এসছে, সেটা হলো মানুষ পরিবর্তন চেয়েছে, যে একটা সরকার পরিবর্তন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফিরে আসব, এটাই তো মানুষের প্রত্যাশা। কিন্তু হঠাৎ করে কিছু লোক যারা ওই সময় খুব প্রভাবশালী ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করে এই আমাদের জাতীয় সঙ্গীত, পতাকা, সংবিধান, মুজিববাদী সংবিধান, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। এই কথাগুলো আসার পর থেকেই কিন্তু তখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা তো কি চাইলাম আর কি বলছে তারা। এবং এইটার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেহেতু ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের উপরে প্রতিষ্ঠিত, অতএব এই সংবিধানটাকে যদি বাতিল করা যায়, তাহলে মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলা যায়। এটি হলো তাদের টার্গেট। এবং এই টার্গেটটা কারা করতে পারে? এই টার্গেটটা করেছে যারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছে, তারাই টেকনিক্যালি ফ্রন্ট সাইডে কাউকে জানেন, গুপ্ত থাকে অনেকে, অনেক দল প্রকাশ করে না, কাজে এই গুপ্ত লোকজনকে দিয়ে তারা সামনে এনে এই জিনিসটা তারা ক্যাম্পেইন করেছিলেন। এবং আলী রিয়াজ সাহেবও বলেছিলেন পুনর্লিখন করতে হবে। এবং তখন তো টালবাটাল অবস্থা, ধরেন সমস্ত যারা রাস্তায় নেমেছিল, ম্যাক্সিমাম লোকই তো তখন তাদের ওই কথা মতো তারা স্লোগান দিচ্ছিলেন, বলছিলেন, কিন্তু তারা বুঝতে পারেন নাই যে আসল উদ্দেশ্যটা কি ছিল। এবং যখন আসল উদ্দেশ্যটা বুঝে ফেলেছে, তখনই ভাটা পড়েছে, তখনই এই ছাত্রদের মধ্যে অনেকে চলে যাচ্ছেন, অনেকে বিতর্ক করছেন, এটা তো আমরা চাই নাই, এখানে কাদের ইনফ্লুয়েন্সে এখন এরা কথা বলছে। এবং আলটিমেটলি এসে নির্বাচনের পরে যখন জামাতের সঙ্গে ওনারা ঐক্যবদ্ধ হলেন, তখন ফাইনাল ব্রেকটা আমরা বুঝতে পারলাম যে আসলে এরা কারা। এবং সেখান থেকে দেখবেন নারী নেত্রী থেকে অনেকে চলে গেছে, অর্থাৎ ওটা ছিল একটা বি টিম। এবং সেই বি টিম দেখি সামনে, কারণ জামাত ইসলামের নাম দিলে অনেক সময় একটু অ্যালার্জি হয় বাংলাদেশিদের, কারণ তারা তো যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। যদিও বর্তমানে যে ইয়াং কর্মী, সে হয়তো ছিল না, কিন্তু অনেকে তো জড়িত ছিল। এটি একটু অ্যালার্জি হয় বাংলাদেশি লোকজনের জন্য, একটু বাধে অন্তরে, যারা বাংলাদেশে এত নির্যাতন করলো, নারী নির্যাতন করলো, হত্যা করলো, কাজে তারা আবার যদি এসে আমাদের সামনে মুখ ফুলিয়ে কথা বলে, এটা তো আমাদের অন্তরে লাগে। এবং সেই কারণে ওই জিনিসটা যখন একদম স্পষ্ট হলো
যে আসল রহস্য হলো বাংলাদেশের সংবিধান ফেলে দেয়া, এবং সেটা কাদের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে। সেই কারণেই কিন্তু এই ডিভিশন, ছাত্রদের ধরেন যে শক্তি ছিল, আজকে দেখেন কি শক্তি আছে, তাদের শক্তি তো অনেক ফল করেছে। এখন যারা আছেন তারা কি সুপ্ত কিনা, তারা ভবিষ্যতে আলটিমেটলি জামাত হয়ে যাবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন, এবং এটা ভবিষ্যতে আমরা বলতে পারবো, কারণ অনেক দলই তো অনেক দলের সঙ্গে অ্যামালগেটেড হয়ে যায়। চিন্তা চেতনা যেভাবে আছে তাতে কিন্তু সেইভাবে সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনা থাকলেও যেহেতু মেজরিটি পার্টি নির্বাচিত হয়েছে বিএনপি, অর্থাৎ বিএনপি যেহেতু ওই তাল মেলান নাই, এবং তারা যেহেতু সাংবিধানিক শাসনে থাকতে চেয়েছেন এবং থাকতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, ফার্স্ট ডেতেই শপথের সময় বলে দিয়েছেন। এটা এমন হতে পারতো যে অত চিন্তা করে নাই, শপথ হচ্ছে, আচ্ছা শপথ করে ফেলি, তা কিন্তু নয়। তারা কিন্তু মাইনরিটি চিন্তা করেছেন যে মুক্তিযুদ্ধের সংবিধান যদি না থাকে তাহলে তো বিএনপির অস্তিত্ব থাকে না, কারণ বিএনপি তো মুক্তিযোদ্ধার দল, জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা, তাই না? সেই হিসাবে সেই জিনিসটাকেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ কেউ এটাকে আন্ডারমাইন করতে চেয়েছিল মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য, কিন্তু সে বিএনপি সেটা বুঝতে পেরেছে, এবং সেই কারণেই তারা আলোচনা করতে করতে ডিসেন্ট দিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে এসছে, এবং নির্বাচনের পরে যখন ফাইনাল কাজটা হবে তখন তারা তাদের অবস্থান বলে দিয়েছে যে সংবিধানের বাইরে আমরা যাচ্ছি না, অথবা আমরা তো এখন সাংবিধানিক শাসনে ফিরে এসেছি, কাজে এখন অন্য কোনো উপায়, অন্য কিছু বলার আর কোনো সুযোগ নাই, আমাদেরকে সাংবিধানিক শাসনেই থাকতে হবে। সংবিধান পরিবর্তনের সুযোগ আছে, মেজরিটি পার্টি যদি মনে করে যে সাংবিধানিক ব্যবস্থা এখন পার্লামেন্টারি সিস্টেম আছে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার করবে, সেটা তারা করতে পারে, সেটা করতে কোনো আপত্তি নেই, তারা তো 2/3 মেজরিটি। তবে অনেক অনেক সংবিধান সেগুলা সংশোধন হলেও আদালতে আবার চ্যালেঞ্জ হয়, যেমন ষোড়শ সংশোধনী আমি চ্যালেঞ্জ করেছিলাম, 5th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছে, তাই না? যদি সংবিধান সংশোধন করলেই যে পার্লামেন্ট সুপ্রিম অথরিটি যে তারা যেটা করবে ওইটাই ফাইনাল, তাও না। এখানে কোর্ট হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের ভিতরে যে কর্মকাণ্ড হচ্ছে সেটা কোনো রকম ব্যত্যয় হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের। এই জন্যই তাদের এই পাওয়ারটা দেওয়া হয়েছে, তারা স্ক্রুটিনাইজ করবে পার্লামেন্ট আইন প্রণয়ন করার পরে এই আইনটা সঠিক হলো কিনা, এই আইনটা মৌলিক অধিকার পরিপন্থী হলো কিনা, সাথে সাথে তারা সেটাকে স্ট্রাক ডাউন করে দিতে পারে। এই যেখানে অবস্থা আছে সেখানে আমি মনে করি এইখানে আর এই আলোচনা যে জুলাই সনদ অধ্যাদেশ, যেটা অধ্যাদেশ তো হয়েছে পরে, অধ্যাদেশটা হয়েছে আদেশের রেফারেন্সে, অনেকে এটা ভুল করে। প্রথম হয়েছে আদেশ, আদেশের মধ্যে গণভোটের কথা বলা আছে, কিন্তু গণভোট তো ইলেকশন কমিশন ম্যান্ডেটে নাই, তখন ওনার জন্য একটা আইন দরকার, তখন এই আদেশের রেফারেন্সে দিয়ে একটা অর্ডিন্যান্স করা হয়েছে যে এইভাবে গণভোট করতে হবে। তারপরে ইলেকশন কমিশন ওই অর্ডিন্যান্স, যেহেতু একটা আইন, ওই অনুসারে উনি পদক্ষেপ নিয়েছেন, এবং পদক্ষেপ নিয়ে যেটা হয়েছে আপনি দেখেছেন, শেষে তো লুটপাটের মধ্যে অনেক বুদ্ধিজীবী, হোয়াইট কলার বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক, তারা এটা প্রচার করার জন্য 1,20,00,000 50,00,000 টাকা বিভিন্ন ব্যাংকের সিএসআর থেকে তারা নিয়েছেন, এবং এগুলো তারা করেছেন। এই সব জিনিসগুলোই কিন্তু একটি ধামাচাপা যাতে পড়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে, এবং আমার বিশ্বাস এক সময় না এক সময়, যেহেতু বাংলাদেশ একটা সব সম্ভবের দেশ, অনেক কিছু আমরা দেখেছি, অনেক পুরনো ইতিহাস, 20 বছর আগের ইতিহাস ভেসে আসছে, এবং সেগুলো আইনের আওতায় এসছে। অতএব এই যে সরকারের ক্ষতি অর্থনৈতিক 1100 কোটি টাকা হয়তো ক্ষতি হয়েছে, এবং এই 1100 কোটি টাকা ক্ষতি করার মধ্য দিয়ে যারা করলেন তারাও যে একসময় আইনের অধীনে আসবে না, এটা নিশ্চিত করে বলা যায় না। জি, জি। আরেকটি প্রশ্ন, আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার নিজের নিরাপত্তা ১ বছরের জন্য ভিভিআইপি হিসেবে তার নিজেকে মানে ইয়ে করে তিনি একটা গেজেট করিয়েছেন। তো এটি কতখানি বৈধ, কতখানি আইনসিদ্ধ? তিনি কি এটা পেতে পারেন? আপনি জানেন যে ভিভিআইদের সিকিউরিটি নির্ধারণ করার জন্য আমাদের এসআরও আছে আগের, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বেশ কয়েকজনের সিকিউরিটির ব্যাপারে নির্দেশনা আছে যে 3 মাস পর্যন্ত তারা সিকিউরিটি পাবেন, কিন্তু ওটি উপরে যে সবাই পাবেন তাহলে সেটাও একটা কথা ছিল, প্রয়োজন অনুসারে হতে পারে, কিন্তু উনি কিন্তু ওনার নিজেরটা শুধু করেছেন, এখানে একটা ডিসক্রিমিনেশন করেছেন, এবং এখানে একটা ব্যক্তিগত সুবিধা উনি নিয়েছেন,
যেটা রাষ্ট্র পরিচালনা যিনি করেন তিনি কিন্তু এই ধরনের সুবিধা নিতে পারেন না, এবং এই সুবিধাটাও কোনো সময় আইনে চ্যালেঞ্জ হতে পারে, কারণ উনি নিজেই নিজের নিরাপত্তা দিচ্ছেন। ওনার নিরাপত্তা কি হবে সেটা তো নিরাপত্তা যারা ডিল করেন তারা ঠিক করবেন যে ওনার কতটুকু নিরাপত্তা দিতে হবে। তো এই যে উনি ক্ষমতা আছে, ইলেকশনের 2 দিন আগে একটা সার্কুলার জারি করে ওনাকে 1 বছরের ক্ষমতা, রাষ্ট্রটা যেন পকেটের মোয়া, তাই না? এইরকমই রাষ্ট্রটাকে দেখা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু ওনার ট্যাক্সের ফাইল 600 কোটি টাকা মাপ, উনি লাইসেন্স নিয়েছেন, বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, দেশের জন্য কিছু করতে পারেন না, যদিও দেশের মানুষের একটা হাই প্রত্যাশা ছিল যে উনি একটা এমন ব্যক্তি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, হয়তো বাংলাদেশকে কিছু দিবেন, কিন্তু আমরা 18 মাসে দেখলাম উনি কিছু দিতে পারেন নাই, এবং উনি অনেকগুলো ব্যাড কালচার, এই যে আপনার নির্যাতন করে, মব করে, আপনার আসামির উপরে নির্যাতন, তারপরে মব করে চাঁদা তোলা, এসবগুলো কিন্তু ওনার নেতৃত্বে, ওনার ছত্রছায়ায়, ওনার লোকজনই এগুলো করেছে। এটা একটা বড় ধরনের ব্যতিক্রম ধর্মী এবং বেআইনি একটা কর্মকাণ্ড উনি ক্রিয়েট করেছেন। প্লাস হলো ওনার কর্মকাণ্ডের মাধ্যমে উনি বলেছিলেন বাংলাদেশ বিশ্বে একটা অনন্য উচ্চতায় যাবে, পাসপোর্টের মর্যাদা পাবে। রোহিঙ্গারা গত বছর নেক্সট ইয়ারে তারা মায়ানমারে গিয়ে ঈদ করবেন, তো ওনার কোনো কথাই কিন্তু থাকে নাই, অর্থাৎ উনি কিছুই করতে পারেন নাই। উনি শুধু ওনার জন্য যে কাজগুলো এগুলো করেছেন, সেগুলো একসময় চ্যালেঞ্জে আসবে। আমার ধারণা এই যে 600 কোটি টাকা ট্যাক্স উনি ক্ষমতায় থেকে মাফ করে নিলেন, এটাও যে আইনের চ্যালেঞ্জে আসবে না তা কিন্তু করেন, এটাও আইনের চ্যালেঞ্জে আসবে, এবং আইনি চ্যালেঞ্জে আসলে ওনার নিজের ট্যাক্স উনি মাফ করতে পারবেন না, ওই জেনারেল প্রিন্সিপালই দেখবেন যে এটা বাতিল হয়ে যাবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। জি, আরেকটি বিষয়, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, এইটার বিরুদ্ধে কি কোনো মামলা করা যায়? কেন এই এক্সিকিউটিভ অর্ডার অবৈধ ঘোষণা করা হবে না কিংবা বাতিল করা হবে না? হ্যাঁ, যে কোনো আদেশের বিরুদ্ধে আদালতে আপনি যেতে পারবেন, কিন্তু আদালতে যে যাবেন, আদালতের বর্তমান পরিস্থিতিটা আপনাকে বিবেচনা করতে হবে যে আদালত মাত্র নির্বাচন হলো, নির্বাচনের আগ পর্যন্ত তো একটা মব কালচার ছিল, বিচারকদের অপসারণ করা হয়েছে, জোর করে আদেশ নেওয়া হয়েছে, জোর করে জামিন ক্যান্সেল করা হয়েছে। ওই যে ভয়ভীতি, ট্রমা একটা আছে বিচারকদের মধ্যে, এটা কিন্তু এখনো শেষ হয় নাই। কারণ আপনি দেখছেন যে পরশুদিনও বরিশালে জামিন দেওয়ার কারণে কিভাবে আচরণগুলো করেছে আইনজীবীরা। যদিও সরকারকে ধন্যবাদ জানাই যে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই মনের মধ্যে অনেকেরই মব কালচার যেহেতু 18 মাস ধরে চলেছে, অনেকের মস্তিষ্কে ওই জিনিসটা ঢুকে গেছে এবং তারা সুযোগ পেলে এটা করার চেষ্টা করবে। অতএব সেই ক্ষেত্রে এই মব কালচার বন্ধ করার জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং এই মব কালচার যদি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু রুল অফ ল থাকবে না। আর রুল অফ ল না থাকলে সমাজে কি বিশৃঙ্খলা হবে সেটা আপনি বলতে পারেন না। কারণ আজকে আপনার ক্ষমতা আছে, আপনি আমার উপরে মব করলেন, আমিও আবার কালকে অর্গানাইজ হয়ে আপনার উপরে মব করব, তাহলে এটা তো রুল অফ ল এর পরিপন্থী। অর্থাৎ রাষ্ট্র যদি রুল অফ ল এর অধীনে না চলে, আইনের শাসন যদি নিশ্চিত না হয়, সেই রাষ্ট্র আগাতে পারে না, এবং সেই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও সঠিকভাবে রাষ্ট্র থেকে বিদায় নিতে পারেন না, এবং তাদেরও দুর্নাম হয়, তারা কোনো সুফলের থেকে পান না। অর্থাৎ প্রথম কন্ডিশন হলো রাষ্ট্রকে সুশাসনে আনতে হবে, রুল অফ লর মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেটা যদি করা হয়, সেই বেনিফিটটা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে পান, এবং সেই জিনিসটা যদি উপলব্ধি করতে পারেন রাজনীতিবিদরা, আমার মনে হয় যে সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবেন। যে এখনো মানে আদালতে পরিবেশ তৈরি হয়নি যে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রম নিষিদ্ধ করে যে রেখেছে, এটির ব্যাপারে কেউ আইনি প্রক্রিয়া নিচ্ছে না এই মবের ভয়ে? আর নিশ্চয়ই, কেন আপনি জানেন যে যে কোনো আদালতে যে কোনো মামলা মোকদ্দমা করার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার। এই যারা এই অফিসিয়াল আদেশে কার্যক্রম বন্ধ করেছেন তারা তো এখনো বহাল তবিয়াতে আছেন, তাই না? এখনো তো তারা এই প্রধানমন্ত্রীর নিয়োগ হয়েছেন, এরপরে প্রধান উপদেষ্টা চলে গেছেন, কিন্তু তাদের যে ফোর্স তারা কিন্তু মাঠে বিচরণ করছেন, এবং তারা তো ওদিন এক বক্তৃতায় দেখলাম একজনে বক্তৃতা দিচ্ছে
যে এনসিপি যেখানে থাকবে আওয়ামী লীগ সেখানে থাকবে না। তো এটা তো একটা সংঘর্ষমূলক বক্তব্য, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে তো সবারই রাজনীতি করার অধিকার আছে। অপরাধ যে করবে সে অপরাধী, সেটা অন্য জিনিস। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। এখন এইটি আপনি জামাত ইসলামের যখন এই কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো ওই সরকারি আদেশে, সেখানে কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এটি সঠিক কাজ হয়নি। কারণ যখন আপনি তাকে নিষিদ্ধ করবেন তখন তার আদর্শ তো আর সে ফেলে দিবে না, সে তখন অন্য ফর্মে গোপনে অনেক কিছু করার চেষ্টা করবে, যেটা করার মাধ্যমে সে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে। এবং যেটা হয়েছে, তাদের দেয়াল পিঠ থেকে গেছিল, তারা কিন্তু কোনো কর্মসূচি দেয় নাই, তারা আন্ডারগ্রাউন্ডের সমস্ত কর্মসূচি ঝাঁপিয়ে পড়ে সবাইকে নিয়ে সরকারের পরিবর্তন করে ফেলেছেন। অতএব আওয়ামী লীগের ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছেন, রাজনীতি করতে দিবেন না, এটি কোনো সভ্য সমাজের কথা না, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়তো মানবে না। অবশ্য এই নিষেধাজ্ঞাটা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। এখন এই সরকার নতুন এসছেন, এখন এই সরকার নতুন আসার পরেও নিশ্চয়ই তাদের অনেক রাজনৈতিক ক্রাইসিস আছে, তাদের হিসাব নিকাশ আছে, তারা কি করবেন এই প্রত্যাহারটা, আদৌ প্রত্যাহারটা করতে পারবেন কিনা, প্রত্যাহার করতে গিয়ে তারা আর একটা রাজনৈতিক বিভেদে জড়াবেন কিনা। কারণ এখনো কিন্তু সুযোগ খোঁজা হচ্ছে যে রাজনীতি, কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ওই যে যারা ফ্ল্যাগ পায়, বিদেশিদের চর, বিদেশিদের বুদ্ধিজীবী যারা এনজিও হিসেবে টাকা নিয়ে কাজ করেন এবং তাদের প্রতিনিধি, তারা কিন্তু এখনো ছক রেখেছেন যে কোনো রকম যদি গণতন্ত্র ব্যবস্থা ফেল করে তাহলে আবার একটা সরকার গঠন করা হবে, সেখানে ওই প্রভাবশালী দেশগুলোর যারা প্রতিনিধি, যারা তাদের অর্থে চলে, তারা দেখবেন ফ্রন্ট সাইডে এসে তারা উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ টানাচ্ছে। এই ধরনের সুযোগ কিন্তু রেখে দিয়েছে, তারা বীজ বপন করে রেখে দিয়েছে। অতএব সেই বীজ বপন রেখে দেওয়ার কারণে বিএনপিকেও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, এবং যে পদক্ষেপ নিবে সেটা অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে, তাহলে পরে সমস্ত মানুষ সেটা সাপোর্ট করবে। এবং এই ব্যাপক আকারে যদি মানুষ সাংবিধানিক প্রক্রিয়াকে সাপোর্ট করে, তাহলে অন্য অংশ ক্ষুদ্র যারা থাকবে সংবিধান বিরোধী, সংবিধান ছুড়ে দেওয়া বা সংবিধান মানি না, পরিবর্তন করে ফেলবো, এই ধরনের কথার আর তেমন কোনো গুরুত্ব থাকবে না। এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমরা কিছুটা উপলব্ধি করেছি যে যেহেতু মেজরিটি পেয়েছে, 2/3 মেজরিটি, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওই যে বসার মাধ্যমে যে আর একটা অল্টারনেটিভ প্রক্রিয়া শুরু করা, সেটা কিন্তু আর জামাত করছে না যতটুকু আমার ধারণা। কারণ আপনি জানেন যে সেটি করতে গেলেও একটা, ওটাও আইনের চোখে আসবে, যখনই তারা বলবে যে আমরা এই সংবিধান করলাম, তখনও একটা রিট হবে, ওনারা সংবিধান কিভাবে সংশোধন করলো। যেখানে জুলাই অধ্যাদেশেরই কোনো দাম নাই, সেখানে ওই অধ্যাদেশের উপরে বেস করে যদি আপনি সংবিধান করেন, সেটার কিন্তু ভ্যালু থাকবে আদালতে গেলে? থাকবে না। কারণ আপনি যদি যে পিলারটা আপনি দিলেন, সেই পিলারটা যদি রাজুকের অধীনে, যদি আপনি রাজুকের অনুমতি না দিয়ে পিলারটা দেন এবং তার উপরে আপনার 5 তলা বাড়ি করে ফেলেছেন, কিচ্ছু আসে যায় না, আপনার পিলারটাই তো অবৈধ, পিলারটাকে ভেঙে দিলেই তো আপনার বাড়িটা ভেঙে যাবে। কাজে এইটাই হলো এই বাস্তবতা, যে যাই যা করুক, আইনের বাইরে যেটা হবে সেটা টিকবে না, আইন অনুযায়ী যেটা হবে সেইটাই টিকবে। এইটাই হলো একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র, এবং আমরাও মনে করি আইনজীবী হিসেবে রুল অফ ল, এইটাই হলো প্রধান পলিসি। জি। চঞ্চল কুমার বিশ্বাস, আপনাকে আমি সরি, খুবই দুঃখ প্রকাশ করছি যে আপনাকে অনেক কম সময় দিচ্ছি আমি। আসলে মঞ্জিল মোর্শেদ ভাইকে অনেক দিন পরেও পেয়েছি। উনি ব্যস্ত থাকেন, যে কারণে আপনার কাছে একটু কমে আসতে পেরেছি। সরি, কিছু মনে করবেন না। আপনার কাছে প্রশ্ন, শেষ প্রশ্ন, যে আ আব আ কি বলে এটাকে? অনেকগুলো আইনি জটিলতা, আইনি বিষয় এই মুহূর্তে পেন্ডিং হয়ে আছে। মানুষ চায় সেগুলি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে সুরাহা হোক, সংবিধান সমুন্নত থাকুক। আপনার কি মনে হয় আপনি আ একটি রিট আপনি করেছিলেন, কিন্তু আরো কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? অ্যাকচুয়ালি আসলে মঞ্জুর বশির স্যার অনেক কথা বলছেন, এবং আপনি হয়তো শুনছেন যে আমাদের মামলা মোকদ্দমা সবকিছু আদালতের পরিবেশ, পরিস্থিতি, এটার উপর নির্ভর করে। তো আমাদের যে প্ল্যান নেই তা না। আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা, নির্বাহী আদেশ, আমি বলবো যে নির্বাহী আদেশের আগেও একটা অর্ডিন্যান্স
হয়েছে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার একটা আইন সংশোধন, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন হয়েছে। সেই সংশোধনের আলোকে একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, বাংলাদেশের আদি বৃহত্তম দল, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি যে 12 তারিখ প্রথম সেশন পার্লামেন্টের, যদি সেই অধ্যাদেশটা তার পার্লামেন্ট রেকটিফাই না করে, অটোমেটিক্যালি তখন নির্বাহী আদেশের কোনো মূল্য থাকবে না। আর আমরা আশা করি, যেহেতু একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং তারা সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে যথেষ্ট বাস্তব পদক্ষেপ নিয়েছেন, সুতরাং আমরা আশা করছি যে সন্ত্রাস বিরোধী আইন যে অধ্যাদেশটা তারা জারি করেছেন ইউনূস সরকার, সেটাকে তারা রেকটিফাই না করলে অটোমেটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা অকার্যকর হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই যে বাংলাদেশের যে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবিধানিক আদালতে যে মামলা মোকদ্দমাগুলো হচ্ছে, এটা ম্যাক্সিমাম এখন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সংবিধান এবং তথাকথিত জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রের যদি প্রিয়াম্বল পড়ার আপনার সুযোগ হয়ে থাকে, দেখবেন সেখানে আমাদের বাংলাদেশ সংবিধানের যে প্রিয়াম্বল আছে, সেই প্রিয়াম্বলের সাথে এই প্রিয়াম্বলের কোনো মিল নাই। এখানে একটা স্বার্থান্বেষী মহল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মানতে পারেনি, সেরকম একটা স্বার্থান্বেষী মহল এবং তাদের অত্যন্ত দুঃখজনকভাবে তাদের পরবর্তী প্রজন্ম, যারা 1971-এ যাদের জন্ম হয় নাই, তারা 1971-এর যারা স্বাধীনতার বিরোধী ছিল, তাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ সংবিধানকে তারা ওভারল্যাপিং করে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ সংবিধানকে অকার্যকর করার যে পরিকল্পনা তারা হাতে নিয়েছিল, বাংলাদেশ বিএনপি এবং সেটাকে তারা কোনোভাবেই তাদের সেই ফাঁদে তারা পা দেয়নি। তারা কিন্তু জুলাই ঘোষণাপত্রের আলোকে তারা কিন্তু শপথ নেয়নি, তারা শপথটা নিয়েছে বাংলাদেশ সংবিধানের আলোকে। সো আমরা আশাবাদী বাংলাদেশ রাষ্ট্রপতি হতে চান বা তাকে রাষ্ট্রপতি করার বিষয়ে নানান ধরনের যোগাযোগ চলছে বিভিন্ন মাধ্যমে, বা নানান ধরনের চাপ আসছে তারেক রহমানের বিষয়ে, সেটি আবার ভারতের কোনো কোনো গণমাধ্যম তুলে ধরেছে। এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরে, মানে তার যে নিরাপত্তার বিষয়টি এবং নিজেকে ভিভিআইপি ঘোষণার বিষয়টি জানাজানির পরে জুলাই সনদ নিয়েও নতুন করে বিশেষ একটি বিষয় আলোচনায় এসেছে, যে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা যে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে, সেটি সংসদের মাধ্যমে পাশ করতে হবে যদি বিএনপি সরকার চায়। কেন বাড়ানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বিশেষভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এই আসনে বসেন এবং তখন তিনি তার ব্যাপক ক্ষমতার চর্চা করতে পারেন, এ ধরনের নানান ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সব কিছু করা হয়েছে। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। তো যেটি জানা গেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরও বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্র নাকি তারেক রহমানের উপর চাপ প্রয়োগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, এবং তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য তো মুখিয়ে আছে জামাত ইসলামী এবং এনসিপি। জামাত ইসলামী এবং এনসিপি তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তার ডক্টর ইউনূসের কথাই বলছেন অনেকখানি, এবং নিঃসন্দেহে তারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে চান না। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী, সেটিতেই আগে থেকে বাদ সাধা শুরু করেছে এনসিপি এবং জামাতে ইসলামী। তারা রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল, সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, তার কোনো কিছুই তো বাস্তবায়ন হয়নি, পারেনি। এখন তারা নতুন করে দাবি তুলছে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার, এবং এর পিছনে অবশ্যই দুরভিসন্ধি রয়েছে। বিএনপি চাইছে যে রাষ্ট্রপতি ভাষণ দিক প্রথা অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি, এবং সেই ভাষণে কথিত জুলাই গণহত্যা নিয়ে তার বক্তব্য থাকবে। বিএনপিও তার মতো করে রাজনীতি করছে, তারপরেও তাদের রাজনীতিতে একটা সরল রৈখিক একটা বিষয় রয়েছে, কিন্তু অনেক মার প্যাঁচ, অনেক ঘোর প্যাঁচ জামাত ইসলামী এবং এনসিপির কৌশলের মধ্যে রয়েছে। আমাদের একটু মনে রাখা দরকার যে তারেক রহমানের মন্ত্রিসভায়
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনূস সরকারেরই, যিনি বহুল বিতর্কিত নিরাপত্তা